বাগুড়া থেকে প্রায় 5 কিলোমিটার পথ পেরিয়ে পথের এক বাঁকে হঠাৎ করে সামনের পাহাড়ের এরকম একটা ছবি ধরা দিল। সামনের পাহাড়ে বাঁদিকে লাবদা, ডান দিকে সিটং আর মাঝের পানবুর পাহাড়ি অবস্থানে নিচের এই পাহাড়ি ভ্যালি মামরিং। শিলিগুড়ি থেকে প্রায় 70 কিলোমিটার দূরে দার্জিলিং জেলার কার্শিয়াং পাহাড়গুলি লুকিয়ে থাকা এক ছোট্ট পাহাড়ি গ্রাম হলো এই মামরিং। অগাস্টের শেষ সপ্তাহের 2টো দিন আমার ঠিকানা ছিল এই পাহাড়ি গ্রামে। উত্তরবঙ্গে তখন ভরা বর্ষা। এটা এই গ্রামের একমাত্র সরকারি প্রাইমারি স্কুল। এই গ্রামে এরকম বেশ কয়েকটি জলের ট্যাঙ্ক আছে। এগুলো থেকে পাইপের মাধ্যমে সারা গ্রামেই জল সরবরাহ হয়। এগুলো ঝাড়ু গাছ, পথের দুপাশ জুড়ে মাইলের পর মাইল ধরে চলেছে। হোমস্টেতে পৌঁছানোর ঠিক 2 থেকে 2.5 কিলোমিটার আগে একটা ঢালু অফরোড আছে। এই পথটুকু বড় গাড়িতেই পেরোতে হবে। পথের এই অংশটুকু ছাড়া শিলিগুড়ি থেকে রোহিণী, কার্শিয়াং, বাগোড়া পেরিয়ে বাকি পথটা মোটের ওপর ভালো। ছোট গাড়িতেও আসা যায়। এখানে হোমস্টে ঠিক করে দেওয়া বোলেরো গাড়ি আমাকে শিলিগুড়ির বাড়ি থেকে পিক আপ আর এখান থেকে ড্রপের ব্যবস্থা করে দিয়েছিল। এই হলো এই পাহাড়ে আমার 2 দিনের ঠিকানা মামরিং হোমস্টে। সামনের এই সবুজ টিনের ঘরটি হলো এখানকার কিচেন কাম ডাইনিং রুম। ঘরের সামনের এই খোলা স্পেসে আড্ডা আর আহার দুটোরই ব্যবস্থা আছে। একটু দূরে আছে এনাদের মূল বসত বাড়ি। এখানে ঘর আর সংলগ্ন খোলা বারান্দা থেকে সামনের পাহাড়ের এই ছবি দেখেই সময় কেটে যাবে। এই হোমস্টের জন্য নির্ধারিত আছে 3টি ঘর, তবে চাইলে টেন্টেরও ব্যবস্থা এনারা করে দেন। হোমস্টের ডান দিকের দূরের ওই নীলচে পাহাড় সারি বাগোড়া, আর এই হোমস্টের পেছনের পাহাড় সারি চটকপুর। সামনের বাঁদিকে লাবদা, মংপু, ডান দিকে সিটং আর মাঝে পানবু। এ পাহাড় আর ও পাহাড়ের মাঝ দিয়ে অনেক নিচ দিয়ে বয়ে গেছে রিয়াং খোলা। অনেক রকম পাতাবাহার আর ফুল গাছে সাজানো এটা এই পাশাপাশি 3টে ঘরের একটা কমন বারান্দা। আমি ছিলাম এই ঘরে। এখানে পাশাপাশি 3টে বেডে একসাথে 6 জন পর্যন্ত থাকা যায়। ঘরগুলো ছিমছাম, বাহুল্য বর্জিত, তবে একেবারে ঘরোয়া পরিবেশের এই ঘরে থাকার একটা আলাদা সুখ আর স্বাচ্ছন্দ্য আছে। এখানে থাকা খাওয়া নিয়ে দৈনিক জনপ্রতি খরচ 1200 টাকা, তবে অফ সিজনের জন্য কিছুটা ছাড় আছে। অ্যাটাচ বাথরুম বেশ ঝকঝকে তকতকে আর গিজার সহ সমস্ত প্রয়োজনীয় সুযোগ সুবিধাই আছে। একটু ছোট আকৃতির এই হোমস্টের সামনের অংশে আরেকটি ঘর আছে। এই ঘরে এই বেডে একসাথে মোট 2 জন পর্যন্ত থাকা যায়। আমি যে ঘরে ছিলাম তার ঠিক পাশেই ছিল এই ঘরটি। এই বড় বেড আর পাশের এক ছোট বেডে একসাথে মোট 3 জন পর্যন্ত এই ঘরে থাকা যায়, তবে এই ঘরের ফ্রন্ট ভিউ নেই। ঘরের একপাশের জানলা দিয়ে এই বাড়ির পেছন দিকের গ্রাম আর পাহাড়ের ছবি পাওয়া যায়। ইনি আঞ্জু মুখিয়া, এই হোমস্টের অনার। সবসময় মুখে হাসি লেগে আছে। আমার চাহিদা মতো একেবারে কম তেলে আর কম মশলায় উনি এক একটা পদ এতটা সুস্বাদু কী করে করলেন সেটা আমাকে রীতিমতো অবাক করেছিল। ইনি ফিলোমেন মুখিয়া। উনি আর ওনার ওয়াইফ অঞ্জুজি এই হোমস্টেটি চালান। ওনারা দুজনেই অত্যন্ত আলাপি, আন্তরিক আর নম্র স্বভাবের। আমার ঘরের সামনের খোলা জায়গায় আমি আহারের সাথে সাথে বাইরের পাহাড় আর প্রকৃতি দেখার সুযোগও হাতছাড়া করিনি। এই হোমস্টেটি পথের একটু নিচে, কয়েক ধাপ সিঁড়ি পেরিয়ে নামতে হবে।
প্রথম দিন লাঞ্চের পর সেই সিঁড়ি ধরেই ওপর দিকটা উঠে এলাম। পথের পাশে পাহাড়ের এক ধাপ উঁচুতে আছে একটা গভীর জঙ্গল। এবার চললাম ফিলোমেন ভাইয়ের সাথে এখান থেকে প্রায় আধ ঘন্টার হাঁটা পথে রিয়াংখোলার উদ্দেশ্যে। ওপরের পাহাড়ের ওই মেঘে ঢাকা অংশটাই চটকপুর। হোমস্টে থেকে মাটির রাস্তা ধরে একটু এগোতেই একটা টার্নিং আছে। এই রাস্তায় চলে গেছে ওপরে বাগোড়ার দিকে। এর ঠিক উল্টো দিকে আছে পাহাড়ের এই অংশটি। ফিলোমেন ভাই গ্রামের মানুষদের সাথে গল্প করতে করতে চলেছেন। এই পাহাড়ি গ্রামে এ সময় বিনস, গাজর, রাই শাক ইত্যাদি রোপণের কাজ চলছে। ওপর থেকে ধাপে ধাপে সবজি ক্ষেতের মধ্যে দিয়ে এই পথ এরপর ক্রমশ খাড়াভাবে নিচের দিকে নেমে গেছে। বর্ষার এ সময় পাহাড়ের বুক ধরে মাঝে মাঝে এরকম ছোট বড় জলধারা নেমে এসছে। তার মধ্যে দিয়ে খুব সাবধানে পাথরে পা ফেলে এগোতে হচ্ছিল। নির্জন এই পাহাড়ি পথের প্রতিটি বাঁকে তখন প্রকৃতির এক একটা রূপের কাছে এসে দাঁড়াচ্ছি। কখনো ছোট বড় পাথর জলধারার মধ্যে দিয়ে, কখনো সবজি ক্ষেত, ঝোপঝাড় জঙ্গলের মধ্যে দিয়ে অবশেষে এসে পড়লাম রিয়াংখোলার কাছে। চারপাশের পাহাড়ি জঙ্গল চিরে অনেকগুলো জলধারা এসে মিশেছে রিয়াংখোলার বুকে। অনেকক্ষণই সৌন্দর্যে একটা ঘোরের মধ্যে থাকলাম। চটকপুর থেকে এই রিয়াংখোলা এসে তিস্তায় মিলিত হয়েছে। এই গ্রাম হলো আপার মামরিংয়েরই লোয়ার পার্ট। এই ভিডিওর প্রথমে আই লাভ মামরিং লেখা অংশটি ছিল আপার পার্ট। দার্জিলিং জেলার কার্শিয়াং পাহাড়ের সিটং ব্লকের অন্তর্ভুক্ত একটা সবুজ শান্ত গ্রাম। আশেপাশের জায়গাগুলোর মধ্যে আছে কার্শিয়াং, বাগোড়া, চিমনি, সিটং, মংপু, লাবদা, চটকপুর ইত্যাদি। প্রায় সন্ধ্যের মুখে হোমস্টেতে ফিরলাম। নিচের এই ঘরটি হলো এই গ্রামের কমিউনিটি হল। বিশেষ উৎসব পার্বণ বা মিটিংয়ের জন্য ব্যবহৃত হয়। প্রায় ৩ থেকে ৩.৫ একর বিশাল জায়গা জমি নিয়ে এই হোমস্টে। তার কিছুটা অংশে সবজি ক্ষেত, তাতে নানা রকম মরশুমি শাকসবজির ফলন হচ্ছে। ইনি ফিলোমেন ভাইয়ের মা, সারাদিনই ক্ষেত খামার আর গবাদি পশু পালনে ব্যস্ত থাকেন। এনাদের জমিতে এখন রাই, মূলো, গাজর একত্রে রোপণ করা হয়েছে। পাশের জমিতেই কালো হলুদের চাষ হচ্ছে, সামনে কুমড়ো শাক লাগানো। আরেক দিকের জমিতে দেখলাম বড় বড় মাচা করা, সেখানে অ্যাভোকাডোর চাষ হচ্ছে। এছাড়া ওনারা কিউই ফলেরও চাষ করেন, তবে এখনও তার ফলন হয়নি। হোমস্টে থেকেই ওনাদের জমির মধ্যে দিয়ে একটা পথ গেছে গোয়ালঘরের পাশ দিয়ে ওনাদের মূল বসতবাড়ির দিকে। ইনি ফিলোমেন ভাইয়ের বাবা। আমি এখানে খাঁটি দুধ খেয়েছি, দেশি মুরগির মাংস, ডিম খেয়েছি।
ঘরে তৈরি ঘি, ক্ষেতের টাটকা শাকসবজি, ফল খেয়েছি। তাই আমার অভিজ্ঞতায় একে হোমস্টে তো বটেই, ফার্মস্টে বলাই যথাযথ। এই অস্ট্রেলিয়ান প্রজাতির শূকর, মুরগি, ছাগল সবকিছুই ওনারা প্রতিপালন করেন। এই বাড়িতেই ফিলোমেন ভাইরা সপরিবারে থাকেন। এই কাঠের ঘরটি হলো এনাদের ফ্যাক্টরি। ভেতরে ঢুকে দেখলাম এনাদের ট্র্যাডিশন অনুযায়ী সারা বছরের জন্য ভুট্টা ঝুলিয়ে রাখা আছে, আর আছে পুরো ছাদ জুড়ে সারি সারি ঝুলন্ত ছুরপি। গ্রামের একমাত্র এই বাড়িতেই ছুরপি তৈরি হয়। এটা ওনাদের অনেক পুরনো ফ্যাক্টরি। খুব ভোরে গ্রামের লোকজনেরা এসে ওনাদের সংগৃহীত গরুর দুধ দিয়ে যান। তারপর নানান প্রসেসের মাধ্যমে এই ছুরপি তৈরি হয়। এগুলো একটু শক্ত হলেই ছোট ছোট পিস করে কাটা হবে। রান্নাঘরে বড় বড় মাটির চুলা আর বড় বড় পাত্রে দুধ জাল দেওয়ার কাজ চলে। বিভিন্ন প্রসেসের মাধ্যমে দুধের জলীয় অংশ থেকে ছানা বের করে এই কাঠের পাটাতনের ভিতরে নাটবল্টুর সাহায্যে প্রেস করে রাখা হয় ছুরপি তৈরির জন্য। এটাই গ্রামের ফুটবল গ্রাউন্ড। এর পাশেই আছে একটা চার্চ। এই গ্রাউন্ডের ওপাশটায় গাড়ি পার্কিং করে রাখা আছে যে ঘর, সেটি একটি হোমস্টে, এনাদেরই এক আত্মীয়ের। আর এই পাহাড়ের একটু ওপর দিকে আছে ফিলোমেন ভাইয়ের নিজের দাদার খি হোমস্টে। সব মিলিয়ে এই গ্রামে এখনো পর্যন্ত 3টি হোমস্টে। এই বাঁশগুলোতে পোকামাকড় লাগার হাত থেকে বাঁচতে 2-3 সপ্তাহ ধরে এই জলে মেডিসিন দিয়ে ভিজিয়ে রাখা হয়। তারপর শুকিয়ে এরকম ঘর তৈরি হয়। শিলিগুড়ি থেকে রোহিণী হয়ে কার্শিয়াংয়ের দূরত্ব প্রায় 46 কিলোমিটার। কার্শিয়াং থেকে একটি পথ গেছে বাগোড়ায়, দূরত্ব 14 কিলোমিটার। বাগোড়ার মিলিটারি ক্যাম্পের সামনে সান্দবীর তামাংয়ের স্মারকের পাশ ঘেঁষে 8 কিলোমিটার গেলেই পড়বে এই মামরিং গ্রাম। দূরত্ব সব মিলিয়ে শিলিগুড়ি থেকে প্রায় 70 কিলোমিটার, সময় লাগবে প্রায় 3 ঘন্টা। হোমস্টে থেকে পাঠানো রিজার্ভ বোলেরো গাড়ির ভাড়া পড়েছিল 3000 টাকা। তাছাড়া এই গ্রাম থেকে কার্শিয়াং যাওয়ার একটি সার্ভিস কার আছে সকাল 7টায়, সেটি আবার কার্শিয়াং থেকে আসে দুপুর 1:30টায়। কার্শিয়াং থেকে শিলিগুড়ি যাওয়ার অনেক বাস আর শেয়ার গাড়ি সবসময়ই আছে। আজ সন্ধ্যায় মোমো তৈরি হচ্ছে। ফিলোমেনজির বাবা মা পাশের ঘর থেকে মোমো তৈরির পাত্র দিয়ে গেলেন। ইনি ফিলোমেনজির দিদি, কর্মসূত্রে বাইরে থাকেন, এখন ছুটিতে এসছেন। ওনার পুরো পরিবার এতটাই আন্তরিকতার সাথে আমাদের আপন করে নিয়েছিল যে কখন যেন আমরা ওই পরিবারেরই অংশ হয়ে গেছিলাম। এখানকার রান্না খুবই স্বাস্থ্যসম্মত। ময়দার পরিবর্তে সুজি আটা আর স্কোয়াশের পুর দিয়ে এই সুস্বাদু মোমো তৈরি হয়েছিল। এই গ্রামের বেশিরভাগ মানুষের মতো ফিলোমেন ভাইরাও খ্রিস্ট ধর্মের উপাসক। প্রতিদিন সন্ধ্যায় পরিবারের সদস্যরা সমবেতভাবে এরকম প্রার্থনা সঙ্গীত করেন। এই সন্ধ্যায় ওনারা একের পর এক গান শোনালেন। আজ রাতে এগ কারির সাথে খেতে স্কোয়াশ আর বিয়ের সবজি হচ্ছে। এই সবজিটি আমার বেশ পছন্দের, একটা হালকা তেতো ভাব আছে। পরিবারের সবার সাথে আড্ডা দেওয়ার ফাঁকে ফাঁকে অঞ্জুজি রাতের রান্নার কাজটাও করে যাচ্ছেন।
আগেই বলেছি, অঞ্জুজি রান্নার হাত এক কথায় সোনা দিয়ে বাঁধিয়ে রাখার মতো। তাই যতটা পারি এখানকার ক্ষেতের টাটকা শাকসবজি আর দেশি মুরগির ডিম খেয়েছি। সবার সাথে গল্প করতে করতে খেতে খেতে অনেক রাত হয়ে যেত। অনেক রাতে খাওয়া দাওয়ার পরে বাইরে আসলাম, তখন আকাশ জুড়ে বিদ্যুতের ঝলকানি। একটু পরেই মুষলধারায় বৃষ্টি নামলো। ঘণ্টাখানেক বাদে বৃষ্টি ধরে গেলে আবার বাইরে এসে দাঁড়ালাম। অনেক ভোরে শিলিগুড়ির বাড়ি থেকে বেরিয়ে একটা গোটা দিন যেন স্বপ্নের মতো চলে গেল। বৃষ্টির পরে একটা ঠান্ডা হাওয়া, দূরের পাহাড়ে আলো জ্বলছে। অনেক রাত পর্যন্ত এই দৃশ্যের কাছে দাঁড়িয়ে রইলাম। পরবর্তী পর্বে এই জায়গারই আরও অনেক গল্প নিয়ে আসছি।